আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম দশম শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ফিনান্স ও ব্যাংকিং এর দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 106 নম্বর পৃষ্ঠা থেকে 108 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকের পাঠ সম্পর্কে তোমাদের পূর্ব অভিজ্ঞতা যাচাইয়ের জন্য অথবা পাঠ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি কতগুলো ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ছবিগুলোর দিকে লক্ষ্য করো। প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ টাকা, অর্থাৎ এই টাকা দিয়ে তুমি আয় করো, ব্যয় করো বা তোমার তহবিলগুলো তুমি সংরক্ষণ করো। অর্থাৎ এই টাকা হচ্ছে তোমার সঞ্চয়ের ভাণ্ডার, ব্যয়ের বাহন, আয়ের বাহন। তারপরে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তুমি একটি শিক্ষার্থী, সে হচ্ছে মাটির ব্যাংকে অর্থ জমা করছে বা সঞ্চয় করছে। এটাকে আমরা স্কুল ব্যাংকিংও বলতে পারি। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো স্কুল ব্যাংকিং পদ্ধতি চালু করেছে। এছাড়া আমরা যদি ধরে নেই এটা এটা সঞ্চয়ের মাধ্যম। তৃতীয় ছবিতে আমরা একটি বাংলাদেশ ব্যাংকের লোগো দেখছি। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হচ্ছে তোমার এই অর্থের প্রচলন করে, মুদ্রাগুলো তারা নোট বা মুদ্রা তারা ছাপিয়ে থাকে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকে সহায়তা প্রয়োজন হয় এই মুদ্রাগুলো ছাপানোর জন্য। অর্থাৎ তুমি চাইলে সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থ আদান প্রদান না করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে করতে পারো। তারপর হচ্ছে তুমি ব্যাংকে গিয়ে তোমার নামে যদি হিসাব খুলে থাকো, সঞ্চয় বা স্থায়ী হিসাব, বা যেহেতু তুমি ব্যবসায়ী না শিক্ষার্থী, তাহলে তোমাকে যে স্কুলের শিক্ষার্থীর জন্য যে স্কুল ব্যাংকিং আছে সেটা তুমি খুললে সে অ্যাকাউন্টে তুমি টাকা জমা দিতে পারবে, টাকা তুলতে পারবে। এই তোমার এই অর্থ জমা দেওয়ার উপরে কি করতে পারে, ব্যাংক তোমাকে স্বল্প হারে সুদ দেবে। তাহলে উপরের ছবি থেকে তোমরা যা লক্ষ্য করলে, অর্থাৎ তোমার একটা তহবিলের উৎস আছে, সেটা হয় তোমার বাবা মা, না হয় তোমার নিকট কোনো আত্মীয় যারা তোমাকে অনেক বেশি ভালোবাসে, স্নেহ করে। আবার তোমার কিছু ব্যয়ের খাত আছে, যেমন তুমি টিফিনে খরচ করো। তোমার কিছু আয়ের উৎস আছে, যেমন তুমি কারো অ্যাসাইনমেন্ট করে দিলে বা কারো কোনো প্র্যাকটিক্যাল খাতায় ছবি অঙ্কন করলে। এই সমস্ত উপায়ে তুমি কিছু আয় করতে পারো। তদ্রূপ বাণিজ্যিক ব্যাংকেরও কি থাকে, তহবিলের উৎস থাকে। সে তার প্রয়োজনীয় অর্থগুলো কোনো মাধ্যম থেকে, হয় সেটা বাণিজ্যিক ব্যাংক থেকে ধার নেয়, না হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে থাকে। আবার তার কিছু আয়ের উৎস আছে, আবার কিছু ব্যয়ের উৎস আছে। আজকে আমরা যেটা আলোচনা করব, তোমাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে অর্থের ব্যবসাগুলো কিভাবে করে, অর্থাৎ তার আয়ের খাতগুলো কি, ব্যয়ের খাতগুলো কি, তহবিলের উৎসগুলো কি। আজকে আমরা বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস ও খাত সম্পর্কে আলোচনা করব। আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখবে, প্রথমে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো কি তা চিহ্নিত করতে পারো, অর্থাৎ কোন কোন খাত থেকে সে তার প্রয়োজনীয় অর্থগুলো সংগ্রহ করে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই পাঠ থেকে তোমরা শিখবে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ, যে কোন কোন খাত থেকে বাণিজ্যিক ব্যাংক আয় সংগ্রহ করে বা তার আয় হয়। আর তারপরে তৃতীয়ত আমরা যা শিখব তা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ কী কী তা আমরা বর্ণনা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, জানাতে পারবো। এবার আসো আমরা প্রথমে তহবিলের উৎস সম্পর্কে, যে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে পরিশোধিত মূলধন, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে যখন অনুমোদনের প্রয়োজন হয়, নিবন্ধনের প্রয়োজন হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিকট সে কী করে, একটা অর্থ জমা রাখে। সে চাইলে তার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিতে অনুমোদন নিয়ে সে কী করতে পারে, তার এই পরিশোধিত অর্থ থেকে কিছু অংশ সে উত্তোলন করতে পারে। অথবা বাণিজ্যিক ব্যাংক যখন গঠিত হয় তখন মালিকদেরকে বা উদ্যোক্তাদেরকে যৌথ মূলধনের কারবার যদি হয়ে থাকে, পাবলিক লিমিটেড কোম্পানি, সেক্ষেত্রে তারা কী করতে পারে, শেয়ার ইস্যু করতে পারে। অথবা প্রাইভেট হইলে তারা কী করতে পারে, তাদের যে শেয়ার ইস্যুর যে ফর্মালিটিস আছে সেটা তারা মেনে নিয়ে কি করতে পারে, শেয়ার ইস্যু করতে পারে, পাবলিক অথবা প্রাইভেট। অর্থাৎ এই পদ্ধতিতে শেয়ার ইস্যু করার মাধ্যমে অথবা উদ্যোক্তাদের সংগৃহীত অর্থ দ্বারা বাণিজ্যিক ব্যাংক করে তার তহবিলের সংস্থান করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে সংরক্ষিত তহবিল। বাণিজ্যিক ব্যাংক তার পরবর্তীতে যে কাজটা করে সেটা হচ্ছে কি, তার সঞ্চিত যে
অর্থসমূহ দ্বারা সে মুনাফা অর্জন করেছিল ব্যবসায়িক কর্মকাণ্ড করতে গিয়ে, সেই সঞ্চিত অর্থ সে কী করে সম্পূর্ণ অর্থ মালিক বা উদ্যোক্তাদের নিকট বন্টন না করে কিছু অংশ রেখে দেয়। পরবর্তীতে সে চাইলে তার এই মুনাফার অংশটুকু ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করে রেখেছিল তাকে মূলধন হিসাবে রূপান্তর করতে পারে। তৃতীয়ত যে উৎস থেকে সে অর্থের সংস্থান করে তা হচ্ছে কি বাহ্যিক উৎস, অর্থাৎ যে বিভিন্ন হিসাবের মাধ্যমে স্থায়ী, সঞ্চয়ী অথবা চলতি হিসাবের মাধ্যমে ব্যাংক গ্রাহকরা যে অর্থ সঞ্চয় রেখেছিল সে অর্থগুলো তার কাছে যে অলস পড়ে আছে সেগুলো সে মূলধন হিসাবে রূপান্তর করতে পারে। এগুলোকে সে কী করতে পারে, ঋণ অথবা বিনিয়োগকারীদেরকে সেগুলো বিনিয়োগ করে বা মুনাফা অর্জনের জন্য সেগুলো বন্টন করে। তৃতীয়ত হচ্ছে ধার গ্রহণ। যদি উপরোক্ত তিনটি ক্ষেত্রে ক্ষেত্র থেকে সে অর্থ সংস্থানে ব্যর্থ হয় বা সময়ের জন্য না হয়ে ওঠে, তাহলে কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে প্রয়োজনে সে সিকিউরিটি বা ঋণপত্র বিক্রি করে মুদ্রা বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে আমরা জানতে পারলাম বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে চারটি। একটি হচ্ছে পরিশোধিত মূলধন, দ্বিতীয় হচ্ছে সংরক্ষিত তহবিল, তৃতীয় হচ্ছে আমানত, চতুর্থ হচ্ছে ঋণ গ্রহণ বা ধার গ্রহণ। এবার আসো আমরা যেটা তোমরা এই আলোচনা থেকে যেগুলো জানলে, তোমাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো কি কি, তোমরা কি তার নাম বলতে পারবে? অর্থাৎ তোমরা পূর্বের আলোচনা থেকে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎসগুলো জেনেছো, সেগুলো কি তোমাদের মনে আছে কিনা? অর্থাৎ এটা তোমাদের পরীক্ষায় যে আমাদের যে অনুধাবনে আসতে পারে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের খাতসমূহ, কোন কোন খাত থেকে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। আমরা এক নজরে দেখে নেই। প্রথমত হচ্ছে ঋণের সুদ, অর্থাৎ সে ঋণ গ্রহীতাদেরকে যে অর্থ দেয় সে অর্থের বিপরীতে কী করে জামানত তো নিয়ে থাকে, তার পাশাপাশি কি নেয়, সুদ গ্রহণ করে উচ্চ হারে। তারপর হচ্ছে কি বিনিয়োগ করে থাকে, সে বিভিন্ন আয়ের উৎসসমূহে বিনিয়োগ করে। তারপরে বিল বাট্টা করার মাধ্যমে আয় করে, প্রাপ্ত কমিশনের মধ্যে আয় করে, লকার ভাড়া দিয়ে আয় করে, প্রতিনিধিত্ব করে থাকে আয় করে, শেয়ার বিক্রয়ের মধ্যস্থতার মাধ্যমে সে আয় করে, বৈদেশিক বিনিময়ের সে সহায়তার মাধ্যমে আয় করে, আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে থাকে, এই পদ্ধতিতে তার আয় হয়। প্রত্যয়পত্র ইস্যু করে, সেক্ষেত্রে তার আয় হয়। ওসি হিসাবে কাজ করে এবং বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকের অনুরোধে বা গ্রাহকের প্রয়োজনে যোগাযোগ করে, এই ক্ষেত্রে সে আয়গুলো করে থাকে। এবার আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে কি ঋণের সুদ গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক জনগণের সঞ্চিত যে অর্থগুলো আছে সে অর্থগুলো বিভিন্ন ঋণ গ্রহীতাদেরকে বিভিন্ন মেয়াদে ঋণ দিয়ে থাকে। এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কি হয়, উৎপাদনশীল কাজে সহায়তা হয়, দেশের উৎপাদন বাড়ে, দেশের আয় বাড়ে, দেশের প্রবৃদ্ধি হয়, রেমিটেন্স আসে। তারপর হচ্ছে এই উৎসগুলো যখন সে ঋণ দেয়, এই ঋণের বিপরীতে কী করে, ঋণ গ্রহীতা তাকে কিছু সময় পর পর নির্দিষ্ট সময় পর পর সুদ দিয়ে থাকে। এই সুদটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের একটা অন্যতম মাধ্যম। দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ। ব্যাংক অনেক ক্ষেত্রে যদি প্রয়োজনীয় ঋণ গ্রহীতা না পায় সেক্ষেত্রে সে শেয়ার বাজারে বিনিয়োগ করে অথবা ঋণপত্র ক্রয় করে বিভিন্ন কোম্পানির। তারপরে সিকিউরিটি, সরকারি যে সিকিউরিটিগুলো আছে সেগুলো সে ক্রয় করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের দ্বিতীয় মুনাফা অর্জনের খাত হচ্ছে শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাত। অনেক ক্ষেত্রে সে কনস্ট্রাকশন, যারা রিয়েল এস্টেট করে থাকে তাদের মাধ্যমেও আয় করে থাকে। তৃতীয়ত হচ্ছে বিল বাট্টাকরণ, অর্থাৎ মেয়াদের পূর্বে যে প্রাপ্য বিলগুলো আছে সেগুলো সে কী করে ভাঙানোর সুযোগ দেয়। এক্ষেত্রে সে কমিশন গ্রহণ করে, এটা তার একটা আয়ের উৎস। আমরা সবাই জানি প্রাপ্য বিল হচ্ছে কি বিক্রেতার জন্য প্রাপ্য বিল, আর হচ্ছে ক্রেতার জন্য এটা প্রদেয় বিল। তাহলে বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি হয়, এই বিল সৃষ্টি হয়, প্রাপ্য বিল প্রদেয় বিল সৃষ্টি হয়। এটা ব্যাংকের একটা আয়ের উৎস। যদি বিক্রেতা চায় যে সে তার সময়ের পূর্বেই অর্থ সংগ্রহ করবে, সেক্ষেত্রে সেটা ভাঙাতে পারে ব্যাংকে, এটা তার একটা আয়ের উৎস। তারপরে হচ্ছে প্রাপ্ত কমিশন। ব্যাংক কী করে, বিভিন্ন ক্ষেত্রে চেক অর্থাৎ ডাক কাটা চেক ইস্যুর মাধ্যমে ব্যাংকের আয় হয়। তারপর হচ্ছে কমিশন পায়। তারপর পে অর্ডার করে থাকে, বিল রিসিভেবল আছে অনেক ক্ষেত্রে, যে প্রাপ্য বিলগুলো, প্রদেয় বিলগুলো, এগুলো ভাঙানোর সুযোগ দেয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এলসি এবং বিল পেয়েবল, এগুলোর মাধ্যমে কী করে ব্যাংক
আয় করে থাকে, কমিশন পেয়ে থাকে। তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি ব্যাংক ড্রাফট, ট্রাভেল চেক, এগুলো থেকে কি হয়, ব্যাংক কমিশন আদায় করে, এটা তার একটা আয়ের উৎস। তারপর হচ্ছে লকার ভাড়া। অনেক ক্ষেত্রে অনেকের অনেক মূল্যবান সম্পদ বাসা বাড়িতে রাখতে গিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে তার নিরাপত্তাজনিত কারণে সে কী করে, এগুলা বাসায় না রেখে ব্যাংকের লকারে রাখতে পারে। ব্যাংক নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন দলিলপত্র, জুয়েলারি বা গহনাপত্র বা অন্যান্য যে কোনো হার্ডওয়্যার বা যেটা অর্থাৎ স্পর্শ করা যায় এই ধরনের অর্থসমূহ কী করতে পারে, এই মূল্যবান সম্পদসমূহ, হীরা গহনা, এগুলো কী করে ব্যাংক একটা নির্দিষ্ট সন্দুক ভাড়া দেয়, লকার সন্দুক ভাড়া দেয়। এই সন্দুকের মাধ্যমে কী করে ব্যাংক গ্রাহক ওখানে জমা রাখে, তাকে একটা চাবি প্রদান করে, পাসওয়ার্ড প্রদান করে, বিভিন্ন নিরাপত্তা ফর্মালিটিস অনুসরণ করার পরে সে কী করে লকার ভাড়া, লকার গ্রহণ করে। এই লকারের বিপরীতে যখন লকার গ্রহীতা নেয়, তাকে ব্যাংক প্রতি মাসে বা প্রতি বছর একটা নির্দিষ্ট হারে তাকে ফি দিতে হয়। এটা ব্যাংকের একটা আয়ের উৎস। তারপরে হচ্ছে প্রতিনিধিত্ব, 7 নম্বরে, যেটা ব্যাংক কী করে মানে মক্কেলেরকে বিভিন্ন রকম প্রতিনিধিত্বমূলক মানে লেনদেন করে থাকে। যেমন চেক বা বিলের অর্থ আদায় করে, অর্থাৎ ব্যাংক দেখলো যে বিক্রেতা দেখলো যে সে আদায় করতে পারে না, সেক্ষেত্রে কী করে ব্যাংকে দায়িত্ব দেয়, ব্যাংক এটা আদায় করে দেয় প্রতিনিধি হিসাবে। বা ব্যবসায়ীর অনুরোধে ব্যাংক অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকে, এলসি খোলা বা টিটিডিডি ফে অর্ডারের মাধ্যমে, এগুলো ব্যাংকের একটা আয়ের উৎস। তারপর হচ্ছে শেয়ার ক্রয়ের বিক্রয়ের মধ্যস্থতা। আমরা সকলে জানি যখন কোনো ব্যক্তি শেয়ার ক্রয় বা বিক্রয় করতে চায়, তার একটা অ্যাকাউন্ট, ব্যাংকের হিসাব প্রয়োজন হয়। সে যখন ক্রয় বা বিক্রয় করে ওই হিসাবের মাধ্যমে সে লেনদেনগুলো করে থাকে, এটা ব্যাংকের একটা আয়ের উৎস। ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে কী করে ব্যাংক কমিশন গ্রহণ করে। তারপর হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক বিনিময়। অনেক কী করে, অনেক সময় আমরা অনেকেই দেখি যে বিদেশি যারা কর্মরত আছে তারা বিভিন্ন ক্ষেত্রে রেমিটেন্স পাঠায়, অথবা রপ্তানিকারক বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে, সে তার এই ডলারগুলো বা বৈদেশিক মুদ্রাগুলো ব্যাংকের মাধ্যমে দেশীয় মুদ্রায় রূপান্তর করে। এক্ষেত্রে ব্যাংক কী করে কমিশন গ্রহণ করে, এটা ব্যাংকের মুনাফা অর্জনের একটা উৎস। তৃতীয়ত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে সহায়তা করে। ব্যাংক কী করে বৈদেশিক বাণিজ্যের লেনদেন ও নিষ্পত্তিতে ভূমিকা পালন করে, এবং এর বিপরীতে সে কমিশন বা সার্ভিস চার্জ গ্রহণ করে। তারপর হচ্ছে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। কী করে ব্যাংক কী করে আমদানিকারক দেশের মানে আমদানি যে করেছে তার মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রপ্তানিকারকের নিকট তাদের দেশীয় মুদ্রায় রূপান্তর করে দেয়। অর্থাৎ তুমি যদি বিদেশে বিক্রয় করো, তাহলে কি করবে, ওই দেশের যিনি আমদানি করেছেন তার অর্থকে তোমার দেশীয় মুদ্রায় রূপান্তর করে দেবে। অর্থাৎ আমদানি রপ্তানিতে ব্যাংক সহায়তা করে এবং প্রত্যয়নপত্র দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে কী করে সে প্রতিনিধিত্বমূলক কাজের মাধ্যমে কমিশন গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে ওসি। অনেক ক্ষেত্রে অনেকের উইল অনুযায়ী তার অর্থসমূহের ট্রাস্টি হিসাবে ব্যাংক কাজ করে। ব্যাংক এই ট্রাস্টি হিসাবে কাজ করতে গিয়ে কমিশন গ্রহণ করে থাকে বা সার্ভিস চার্জ গ্রহণ করে। অনেক সময় ব্যাংক কী করে মক্কেলকে আর্থিক সচ্ছলতার সার্টিফিকেটও দিয়ে থাকে, এটা তার আয়ের একটি উৎস। তারপরে পঞ্চমত যেটা হচ্ছে যোগাযোগ। বাণিজ্যিক ব্যাংক কী করে মক্কেলের অনুরোধে বিভিন্ন যোগাযোগমূলক কাজ করে থাকে, যেমন এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে টাকা স্থানান্তর বা গ্রহণ বা টিটিডিডি ফে অর্ডার, এগুলোর মাধ্যমে কী করে ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকের অনুরোধে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন শাখা বা বিভিন্ন দেশের সাথে। এক্ষেত্রে ব্যাংক কী করে একটা কমিশন লাভ করে, এই কমিশনটি ব্যাংকের একটি আয়ের উৎস। এতক্ষণ আমরা বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে ব্যয় করে থাকে। প্রথমত হচ্ছে আমরা এক নজরে দেখে নেই যে সে তার আয়ের খাতগুলো কী কী। প্রথমত হচ্ছে সুদ প্রদান। আমানতকারীদের অর্থের বিনিময় মানে অর্থের বিপরীতে তাদেরকে স্বল্প হারে সুদ প্রদান করে। ধারের উপরে সুদ দেয়, যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বা বাণিজ্যিক ব্যাংক থেকে যে ধার নিয়েছে সে টাকার উপর তাকে সুদ দিতে হয়। বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বেতন, বোনাস বা ভাতা দিয়ে থাকে। তারপরে ব্যাংকের কর্মকাণ্ডগুলোকে আমরা জানি যে
আহ, জুন মাসের শেষে এবং ডিসেম্বরের শেষে ব্যাংক কী করে থাকে, নিরীক্ষা করে থাকে। এক্ষেত্রে নিরীক্ষককে ফি দিতে হয়। যদি অনেক সময় মামলা মোকদ্দমা হয় তাহলে সেক্ষেত্রে মামলা মোকদ্দমার জন্য আদালতকে ফি দিতে হয়, উকিলকে ফি দিতে হয়। তারপর হচ্ছে ভাড়া। ব্যাংক যেহেতু একটি নির্দিষ্ট স্থানে থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সে ভাড়া নিয়ে থাকে। ওই সম্পত্তি ক্রয় করা আছে ভাড়ার মাধ্যমে সে তার অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে নির্দিষ্ট স্থানে বসে। সেক্ষেত্রে ভাড়া দেওয়া লাগে। শুল্ক এবং কর, তার আয়ের উপরে ব্যয়ের উপরে কী করতে হয়, সুদ দিতে হয়। বিমা প্রিমিয়াম তাকে পরিশোধ করতে হয়, যেহেতু সে অর্থের ব্যবসা করে থাকে। সেক্ষেত্রে অর্থের নিরাপত্তার জন্য তাকে অনেক ক্ষেত্রে বিমা করতে হয়, সেই বিমার বিপরীতে তাকে প্রিমিয়াম দিতে হয়। তারপরে সেও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ করে থাকে তার ব্যবসায়ী, যেমন যোগাযোগের ক্ষেত্রে সে চিঠি ইস্যু করে, সে হচ্ছে গ্রাহকদেরকে ফোন করে, বা ইন্টারনেট বিল, এ ধরনের যোগাযোগের ক্ষেত্রে তাকে একটা ফি দিতে হয়। ব্যাংক তার আরেকটা কাজ হচ্ছে বিজ্ঞাপন। সেটা হচ্ছে কি, ব্যাংক তার প্রচারণার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে, রেডিও, টেলিভিশন, বিলবোর্ড, পোস্টার, তারপর হচ্ছে ব্যক্তিক যোগাযোগ। এই যোগাযোগের ক্ষেত্রেও তাকে একটা খরচ করতে হয়। তারপর হচ্ছে তার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দেয়, এক্ষেত্রে তাকে একটা ফি দিতে হয়, তার একটা ব্যয় হয়। এটাও তার একটা ব্যয়ের অন্যতম উৎস বা খাত। এবার আমরা বিস্তারিত জানবো। প্রথমত হচ্ছে ব্যয়ের খাতসমূহের মধ্যে হচ্ছে আমানতকারীদের আমানত গ্রহণ এবং সুদ প্রদান। যেহেতু ব্যাংক কী করে, গ্রাহকদের অলস অর্থসমূহ জমা রাখে। আর কেউ তো এমনি এমনি কোনো কিছু কারণ ছাড়া ব্যাংকে টাকা জমা রাখবে না। নিশ্চয়ই সেও চিন্তা করবে যে অলস অর্থ ঘরে থাকার চেয়ে ব্যাংকে রাখি, কিছু টাকা সুদ বা মুনাফা পাই। তো ব্যাংক কী করে, এই যে আমানতকারীরা অর্থ জমা রাখলো, সে অর্থের বিপরীতে তাদেরকে সুদ দিয়ে থাকে। এই সুদটা তার একটা কি হচ্ছে, তার একটা ব্যয়। তবে সবচেয়ে এখানে মজার ব্যাপার হচ্ছে, চলতি হিসাব যারা খুলে থাকে তাদেরকে কোনো সুদ দিতে হয় না, কিন্তু স্থায়ী হিসাব যারা খুলে তাদেরকে অনেক উচ্চ হারে বা মোটামুটি বেশি হারে সুদ দিতে হয়। এটা তার একটা ব্যয়ের খাত। এবার হচ্ছে ধার গ্রহণ। অনেক ক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সে ধার নেয়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ধার নেয়। অনেক ক্ষেত্রে কি হয়, এক ব্রাঞ্চে হঠাৎ করে গ্রাহকদের মানে টাকা উত্তোলনের পরিমাণ বেশি। আমরা সবাই জানি যে বাণিজ্যিক ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট নিয়ে তরল অর্থ নিয়ে দৈনিক কর্মকাণ্ড করে থাকে। এক্ষেত্রে যদি সেই দৈনিক কর্মকাণ্ডে টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে অন্য ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে থাকে তাৎক্ষণিক। তো এই ক্ষেত্রেও তাকে কী করতে হয়, সুদ দিতে হয় ধারের উপরে। অর্থাৎ আন্তঃব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংক যার কাছ থেকে সে ধার নেয়, সেই ধারগুলো তাকে ধারের উপরে সুদ দিতে হয়। তারপর হচ্ছে বেতন ভাতা বোনাস। অর্থাৎ তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনেক জনবল প্রয়োজন। এই জনবলে যেহেতু তার আন্ডারে কাজ করবে, তাদেরকে কী দিতে হয়, বেতন দিতে হয়, প্রতি মাসে ভাতা দিতে হয়। আমরা জানি বেতনের উপরে সাধারণত বিভিন্ন পার্সেন্টেজে ভাতাগুলো হয়ে থাকে, উৎসব ভাতা থেকে শুরু করে বাকিগুলো। এছাড়া বোনাস দিয়ে থাকে। তাহলে কি হচ্ছে, আমরা যেটা জানলাম যে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে কী করে, সে বেতন ভাতা দেয় এবং বোনাস প্রদান করে। এছাড়া কি হয়, ব্যবস্থাপক বা পরিচালকগণ ভাতা গ্রহণ করে থাকে। আর এক্ষেত্রে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটি ব্যয়ের অন্যতম খাত। এই ক্ষেত্রে সে অনেক বেশি ব্যয় করে থাকে। তারপর হচ্ছে নিরীক্ষা ফি বা নিরীক্ষা বিল। ব্যাংকে বাধ্যতামূলকভাবে তার ব্যবসায়িক কর্মকাণ্ডের আর্থিক স্বচ্ছতা প্রদর্শনের জন্য নিরীক্ষা করতে হয়। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে করতে হয়। সরকারের এনবিআর আছে, তাদের নীতি অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলক নিরীক্ষা করতে হয়। এই নিরীক্ষা ফি বাণিজ্যিক ব্যাংকের জন্য একটি অন্যতম ব্যয়ের খাত। এটা তাদেরকে সাধারণত জুন মাসের শেষে অথবা ডিসেম্বরের শেষের দিকে করতে হয়। এক্ষেত্রে নিরীক্ষককে, সরকারি নিরীক্ষক অথবা তাদের নিজেদের ব্যক্তিগত নিরীক্ষকদেরকে অর্থ পরিশোধ করতে হয়। এবার আসো আমরা যেটা জানবো সেটা হচ্ছে, যেহেতু ব্যাংক অর্থের ব্যবসা করে থাকে, এই অর্থের ব্যবসা করতে গিয়ে নানান জটিলতা তাকে পড়তে হয়। কখনো ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধ করে না, সুদ প্রদান করে না, বা সে স্থান ত্যাগ করে গা ঢাকা দেয়। বিভিন্ন প্রক্রিয়ায় সে কী করে, নিজেকে লুকানোর চেষ্টা করে বা তার ঋণের অর্থ নিয়ে আত্মসাৎ করে, ঋণ জালিয়াতি করে। এক্ষেত্রে ব্যাংক কী করে থাকে, বাণিজ্যিক ব্যাংকগুলো তার বিরুদ্ধে মামলা করে থাকে। এই মামলা করতে গিয়ে তাকে খরচ প্রদান করতে হয়, আদালতের খরচ, উকিলের খরচ, এগুলো ইত্যাদি দিতে হয়। এছাড়াও আমরা সবাই জানি যে বিভিন্ন ক্ষেত্রে অসাধু ব্যাংক কর্মকর্তাদের কারণে ব্যাংকে বিভিন্ন অর্থ আত্মসাৎ হয়, লুপাট হয়ে যায় বা ইচ্ছাকৃত তারা করে থাকে।
তো এই ইত্যাদি ক্ষেত্রে কি হয়, ব্যাংকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে আদালতের শরণাপন্ন হতে হয়। এক্ষেত্রে আদালতের যে স্ট্যাম্প ফি, তারপর হচ্ছে গিয়ে উকিলের ফি, এগুলো দিতে হয়। এটা ব্যাংকের একটা ব্যয়ের খাত। তারপর হচ্ছে কি, আমরা জানি যে ব্যাংক একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। অনেক ক্ষেত্রে তার পক্ষে সম্ভব হয় না ওই জায়গাটুকু তাকে ক্রয় করে ওখানের উপরে ভবন তুলে তারপরে ব্যবসা প্রতিষ্ঠা পরিচালনা করার জন্য। এক্ষেত্রে ব্যাংক করে থাকে বিভিন্ন ভবন মালিকদের সাথে চুক্তি করে ওই অনুযায়ী ডিজাইন করে ব্যাংকের যে অবকাঠামো সেটা নির্মাণ করে। এই ক্ষেত্রে ব্যাংকে কী করতে হয়, ওই ভবন মালিককে ভাড়া দিতে হয়। সেটা লিজ হইতে পারে অথবা প্রতি মাসিক চুক্তিতে হইতে পারে। সেটা তার একটা ব্যয়ের খাত। অনেক ক্ষেত্রে সে তার বোল্ডগুলো জমা রাখে গুদাম ঘরে, বা অন্যান্য যে মূল্যবান সম্পদগুলো আছে, দলিল দস্তাবেজ বা যে চালান দৈনিক যে কর্মকাণ্ডগুলো হয়, সেগুলা দলিলপত্রগুলো নির্দিষ্ট স্থানে রাখার জন্য তার একটা গুদাম প্রয়োজন হয়। এই গুদামের ভাড়াও তাকে দিতে হয়। তারপর আসে শুল্ক। শুল্ক হচ্ছে এটি জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে এনবিআরের একটি প্রক্রিয়া। এখন আসলে আমরা জানবো প্রথমে শুল্ক এবং কর কি। মানে ভ্যাট ব্যবস্থা, কর কত প্রকার ও কী কী, এটা তোমাদের জানার জন্য অনেক ক্ষেত্রে এটা অনেক জটিলতা করে। পরবর্তী সময় যেন তোমাদের কোনো জটিলতা না পড়ো সেই জন্য আমি আলোচনা করতেছি। ভ্যাট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে টার্নওভার কর, সম্পূরক কর, আর একটা হচ্ছে মূল্য সংযোজন কর। ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে করযোগ্য পণ্য বা সেবা সরবরাহ থেকে যেই পরিমাণ অর্থ মানে প্রাপ্ত হন, সেই পরিমাণ সময়ের জন্য এই টার্নওভার দিতে হয়। আমরা জানি যে কি আয়কর যেটা, সেটা নির্দিষ্ট সময় অনুযায়ী দিতে হয়। দ্বিতীয়ত হচ্ছে কি, যেটা সম্পূরক কর বা সম্পূরক শুল্ক, এটা হচ্ছে অভিজাত পণ্য, যেমন এসি, তারপর হচ্ছে কি তোমার ধরো যে মোটর গাড়ি, অনেক বড় মানে দামি গাড়িগুলো আছে, জিপ, মাইক্রো, এগুলোর জন্য তাকে সম্পূরক কর দিতে হয়। অর্থাৎ যেগুলো হচ্ছে বিলাসবহুলতা প্রদর্শন করে, এই ধরনের পণ্য, অভিজাত পণ্যের জন্য, বা সামাজিকভাবে অনভিপ্রেয়, যেমন হচ্ছে কি আমরা যদি বলতে পারি যে মদ, বা যেমন অপ্রচলিত পণ্য যেগুলো সাধারণত হয় না, সামাজিকভাবেও বয়কট করা হয়, কিন্তু এই ধরনের পণ্য যদি যেমন কিছু বিশেষ গ্রাহক আছে তাদের জন্য কি করতে হয়, এটা শুল্ক দিতে হয়। এটাকে আমরা বলবো সম্পূরক কর। অর্থাৎ এটা নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে হয় না, এটা অভিজাত পণ্য এবং সামাজিক অনভিপ্রেয় পণ্যের উপরে হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে মূল্য সংযোজন কর। এটি হচ্ছে পরোক্ষ কর। এটা উৎপাদনকারী কি করে, প্রথমত এটা সরকারকে প্রদান করে, পরবর্তীতে ক্রেতার কাছ থেকে উসুল করে। অর্থাৎ মূল্য সংযোজন কর হচ্ছে 15%। এটা তোমাদের নবীর থেকে আসতে পারে। এটা পরোক্ষ কর। এটা হচ্ছে ভোক্তা হতে নিকট থেকে আদায় করে, যে ক্রয় করবে, ভোগ করবে, সেই এটা প্রদান করবে। আর এটা হচ্ছে বাংলাদেশ সরকার এটা আয়ের উৎস। আর এটা যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে বিভিন্ন সময় বিভিন্ন আয় করে থাকে, এই জন্য তাকে কি করতে হয়, তাকে টার্নওভার জমা দিতে হয়। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে তাকে বিভিন্ন হিসাবের বিপরীতে সম্পূরক কর দিতে হয়। এটা বাণিজ্যিক ব্যাংকের একটা ব্যয়ের খাত। এবার সব বিমা প্রিমিয়াম। বিমা জিনিসটা কি, তোমরা যখন উপরে ক্লাসে যাবে, মানে আমরা জানি যে তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন বিমা সম্পর্কে আরও বিস্তারিত জানবে। বিমা হলো অর্থের বিনিময়ে জীবন, সম্পদ, মালামাল এর সম্ভাব্য ক্ষতিগুলো স্থানান্তর করা। অর্থাৎ তুমি তোমার এই জীবন, সম্পদ বা মালামাল এগুলো তোমার বিমা প্রিমিয়ামের মাধ্যমে এই ঝুঁকিটাকে অন্যের ঘাড়ে চাপাইতে পারবা। এর বিপরীতে প্রিমিয়াম দিতে হয়। এটা একটা ব্যয়ের খাত। বাণিজ্যিক ব্যাংকগুলো কয় এই বিমা, অর্থাৎ যে অর্থগুলো আছে অর্থের বিপরীতে বিমা করে থাকে, এই বিমা প্রিমিয়াম দিতে হয়। আর সাধারণত বিমা হচ্ছে জীবন বিমা। জীবন বিমার আসলে টাকা দেওয়া হয়, জীবনের বিনিময়ে কিছু হয় না। তারপর হচ্ছে নৌ বিমা বা সামুদ্রিক বিমা, অগ্নি বিমা, তারপর সামাজিক এবং অন্যান্য ধরনের বিমা। আর এই বাণিজ্যিক ব্যাংক যেটা করে থাকে সেটা হচ্ছে অগ্নি বিমা করে, তারপর হচ্ছে কি অন্যান্য যে বিভিন্ন বিমা আছে সেগুলো করে থাকে। এটা তার একটা ব্যয়ের খাত। এবার আসলে যোগাযোগ। যোগাযোগ যেমন বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, তেমনি তার ব্যয়ের খাত। তো এই খাতগুলো হচ্ছে যোগাযোগটা কীভাবে করে, ডাক করে, অর্থাৎ চিঠি দেয় তারের মাধ্যমে, তার মানে সে ফোন করে বা ইন্টারনেটে বিল দিয়ে থাকে, তারপর ফ্যাক্স করে, তারপর সুইফট কোড দিয়ে থাকে, ইত্যাদি হচ্ছে তার একটা ব্যয়ের খাত। তারপর হচ্ছে বিজ্ঞাপন। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের বিলবোর্ড এখানে দেওয়া আছে। সাধারণত বিজ্ঞাপনগুলো ব্যাংক বিলবোর্ডের সাহায্যে বা রেডিওতে, টেলিভিশনের মাধ্যমে দিয়ে থাকে। আর এই বিজ্ঞাপনগুলোর সময়,
তারপর হচ্ছে এদের যে বিল বোর্ডের এক ধরনের বিল, তারপর হচ্ছে পত্রিকায় এক ধরনের বিল, রেডিওতে এক ধরনের বিল এবং টেলিভিশনে আরেক ধরনের ফি দিতে হয়। এই বিজ্ঞাপনগুলো ব্যাংকের প্রচারণার কাজে ব্যয় হয়, এটা তার একটা ব্যয়ের খাত। তারপর হচ্ছে প্রশিক্ষণ। ব্যাংক তার ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে স্মুথলি অর্থাৎ সুচারুরূপে পরিচালনা করার জন্য ব্যাংক তার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। মানব সম্পদ উন্নয়ন বিভাগ এই কাজটা করে থাকে। এটা তাকে এই ক্ষেত্রে ব্যয় করতে হয়, এটা তার ব্যয়ের একটি অন্যতম খাত। এবার আসো আজকের পাঠ থেকে তোমরা যা শিখলে তা অনুযায়ী তোমরা যেটা কাজ করবে, যেহেতু তোমরা বাসায় আসো সেক্ষেত্রে তোমরা বাণিজ্যিক ব্যাংকের আয়ের খাতগুলো কি কি তা মুখস্থ করবে, ব্যয়ের খাতগুলো মুখস্থ করবে এবং সেগুলো লিখবে। তারপর এবার আসো আমরা আজকের পাঠ থেকে কী শিখলাম। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের দুইটি উৎসের নাম বলো। যারা পারো তাদেরকে ধন্যবাদ, আর যারা পারো না তারা আরেকবার বই দেখে নেবে বা লেকচারটা আবার শুনবে। তারপর হচ্ছে যোগাযোগ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের খাত, এটা কি আয়ের খাত না ব্যয়ের খাত, এটা বিস্তারিত জানাবে। তারপর হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুনাফা সৃষ্টি করে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মুনাফা সৃষ্টির মাধ্যমটা কী কী, অর্থাৎ আয়ের খাত এবং ব্যয়ের খাতগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে তোমরা বলবে যে এর আয় ব্যয়ের পার্থক্যটা হচ্ছে কি, যদি আয় বেশি হয় ব্যয় থেকে তাহলে মুনাফা হয়। এভাবে তোমরা তোমাদের নিজেদের ভাষায় উল্লেখ করবে। এখন আসলে বাসায় বসে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে পরিশোধিত মূলধন এবং সংরক্ষিত তহবিল সম্পর্কে আলোচনা করো। যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাস দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। যে আল্লাহ তোমাদের সকলকে সুস্থ রাখুক, তোমরা সকলে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারো সেই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।